আজকের গল্পের শুরুটা হয় শাওমি নামের একটা মিষ্টি মেয়েকে দেখিয়ে। শাওমি হলো এই গল্পের হিরোইন। সে বই পড়তে খুবই ভালোবাসতো। তার জীবনটা যেন বইয়ের পাতাতেই বন্দি। শুধু সাধারণ পাঠক নয়, শাওমি নিজেও ছিল একজন লেখক। সে অনলাইনে টুকটাক গল্প উপন্যাস লিখত। তার লেখাগুলো খুব দ্রুতই অনলাইনে বেশ পরিচিতি পেয়ে যায়। খুব অল্প সময়ের মধ্যেই শাওমির একটা ফ্যান বেজও তৈরি হয়ে যায়। যাক, এখন শাওমি তো তার জীবনের খুবই গুরুত্বপূর্ণ সময় দিয়ে যাচ্ছিল। সে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এই সময়টা তার কাছে ছিল যেমনটা আনন্দের তেমনটা উদ্বেগেরও। ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা তার জীবনের বড় একটা স্বপ্ন ছিল। শাওমি যখন খুব তাড়াহুড়া করে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য নিজেকে তৈরি করছিল, ঠিক তখনই আমাদের পরিচয় হয় কায়ু নামের এই ছেলেটির সাথে। কায়ু ছিল শাওমির ফ্রেন্ড। তারা দুজন একই সাথে একই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তাদের স্বপ্ন ছিল একসাথে পড়াশোনা করে নতুন করে জীবনটা শুরু করার। এখান থেকে সিনটা পরিবর্তন হয়, আর পরের দিন সকালে আমরা ট্রেন স্টেশনে জাওকে দেখতে পাই। জাও হলো নতুন স্টুডেন্টদের অভ্যর্থনা কমিটির একজন সদস্য। নতুন স্টুডেন্টদের স্বাগত জানাতে তাদের গাইড করতে জাও স্টেশনে অপেক্ষা করছিল। এছাড়াও জাও একজন ফরেনসিক সায়েন্সের ছাত্র। তার ধ্যান জ্ঞান ছিল শুধু পড়ালেখায়। নতুন নতুন কেস স্টাডি, জটিল সব তথ্য বিশ্লেষণ, এসব নিয়েই তার দিন কাটত। বলা যায় পড়ালেখা ছাড়া অন্য কোনো বিষয়ে তার তেমন কোনো আগ্রহই ছিল না। এদিকে শাওমি একা ট্রেনে করে ইউনিভার্সিটিতে যাচ্ছিল। জার্নিটা তার কাছে বেশ উত্তেজনার ছিল। নতুন একটা জায়গায় নতুন কিছু মানুষের সাথে পথ চলা, এই ভেবে শাওমি তো বেশ আনন্দিতই ছিল। কিন্তু পথের মাঝে ঘটে যায় বিপত্তি। হঠাৎ সে খেয়াল করে যে সে তার স্টেশনটা মিস করে ফেলেছে। দ্রুতই সে আরেকটি ট্রেনে উঠে পড়ে নিজের স্টেশনে ফিরে যাওয়ার জন্য। কিন্তু তার ফোনের চার্জও শেষ হয়ে গিয়েছিল। ফলে সে তার সিনিয়রের সাথে যোগাযোগও করতে পারছিল না। এ অচেনা শহরে শাওমি যেন একটু দিশেহারাই হয়ে পড়ে। অন্যদিকে যাও তো তখনও স্টেশনেই অপেক্ষা করছিল। সে অন্য সব স্টুডেন্টদেরকে অন্য সিনিয়রদের সাথে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেয়, কিন্তু শাওমির জন্য সে একা স্টেশনে অপেক্ষা করতে থাকে। তার মনে একটাই চিন্তা, শাওমি যেন কোনো বিপদে না পড়ে। অবশেষে শাওমি স্টেশনে এসে পৌঁছায়। যাও এখানে কাজের কথা ছাড়া শাওমির সাথে অন্য কোনো কথাই বলে না। তার চোখে মুখে একটা কাঠখোট্টা ভাব। তারপর যাও শাওমির জিনিসপত্র ট্যাক্সিতে তুলে দেয় এবং তারা একসাথেই ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। ট্যাক্সিতে যাওয়ের চোখ যায় শাওমির ল্যাপটপের দিকে। শাওমি সেখানে তার লেখালেখির কাজ করছিল। যাওয়ের উৎসুক দৃষ্টি দেখে শাওমির নিজের লেখা উপন্যাস নিয়ে প্রশংসা করতে শুরু করে, কিন্তু যাও তার কথায় তেমন একটা আগ্রহ দেখায় না। তার ভাবলেশহীন চেহারা দেখে বোঝার উপায় নেই যে তার মনে কি চলছে। অন্যদিকে শাওমির বাবা মা শাওমির আগেই ইউনিভার্সিটিতে পৌঁছে যায়। তারা হোস্টেলে এসে শাওমিকে কোথাও খুঁজে না পেয়ে কায়ুকে খবর দেয়। কায়ু একজন কম্পিউটার বিশেষজ্ঞ। তথ্য প্রযুক্তি ছিল তার হাতের মুঠোয়। সে খুব সহজেই ইউনিভার্সিটিতে শাওমির লোকেশনটা ট্র্যাক করে বের করে ফেলে। শাওমি যখন ইউনিভার্সিটিতে পৌঁছায়, কায়ু তার ফোন দিয়ে শাওমির বাবা মাকে ফোন করে জানায় যে সে নিরাপদে পৌঁছে গিয়েছে। কিছুক্ষণ পর শাওমি যখন রেজিস্ট্রেশন করার জন্য লাইনে দাঁড়ায়, তখন সে বই পড়তে এতটাই মগ্ন ছিল যে আবেগপ্রবণ হয়ে একসময় কান্না শুরু করে দেয়। চারপাশের কোলাহল, নতুন একটা পরিবেশ, সব মিলিয়ে শাওমির মনে একটা মিশ্র অনুভূতি কাজ করছিল। এদিকে যাও পাশে বসে রেজিস্ট্রেশন করছিল। শাওমিকে কাঁদতে দেখে সে তার দিকে ফেল করে তাকিয়ে থাকে। তার মনের ভিতর যেন একটা আলোড়ন সৃষ্টি হয়। পরের সিনে দেখা যায় শাওমি খুব দ্রুত তার রুমমেটদের সাথে বন্ধুত্ব করে নেয়। তারা সবাই মিলে ঠিক করে যে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে যাবে। প্ল্যান
মতো তারা একটা শপিং মলে চলে আসে। একই সময়ে যাও নিজের কিছু দরকারি জিনিসপত্র কিনতে এই শপিং মলে এসেছিল। সেখানে একটি ছেলে শাওমির কাছে এসে তার কাছে ফোন নাম্বার চায়। শাওমি প্রথমে একটু অপ্রস্তুত হয়ে গেল, পরক্ষণে সে বুদ্ধি খাটিয়ে পরিস্থিতিটা সামাল দেয়। সে এমন একটা ভান করতে থাকে যেন সে ছেলেটির কথা কিছুই বুঝতে পারছে না, এমনকি সে অন্য ভাষায় কথা বলতেও শুরু করে। ছেলেটি তো তার এরকম কথা শুনে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। যাও আবার কিছুটা দূরে দাঁড়িয়ে ঘটনাটা দেখছিল। শাওমির বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে সে মনে মনে হাসে আর তার শপিং শেষ করে শপিং মল থেকে বেরিয়ে যায়। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে সবচেয়ে বিশ্বস্ত একটি বুকমেকার অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন, এমনকি আপনি স্কোরও অনুমান করতে পারবেন। এই অ্যাপে বিভিন্ন ধরনের গেম এবং রিয়েল টাইম গেমিং রয়েছে, যেখানে আপনি আইফোন, ল্যাপটপ এবং আশ্চর্যজনক বহু পুরস্কার জিততে পারেন। এই অ্যাপের অ্যাম্বাসাডর সাকিবুল হাসান, তার সঙ্গে যুক্ত হতে আপনি পেতে পারেন বিশেষ অফার এবং সুযোগ। এই গেমটি খেললে সবাই দারুণ এনজয় করে, তাই যদি আপনি এটি ট্রাই না করে থাকেন তাহলে মিস করছেন। নতুন ইউজাররা আমার প্রোমো কোডটি ব্যবহার করে সাইন আপ করলে 1,73,000 টাকা পর্যন্ত বোনাস এবং 250টি ফ্রি স্পিন পেতে পারেন। আর জিতা টাকা আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজে তুলে নিতে পারেন। রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং বোনাস পান। পরের দিন থেকে শাওমি এবং তার বন্ধুদের ফিজিক্যাল ট্রেনিং শুরু হয়ে যায়। নতুন এই রুটিন তাদের জন্য বেশ কঠিন ছিল। সেখানে আবারও যাওকে দেখা যায়। সে শাওমিকে দেখে তার দিকে তাকিয়ে থাকে। ট্রেনিং এর সময় তারা দুজনেই বারবার একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল। যাও সবাইকে খুব কঠিন ট্রেনিং করাচ্ছিল। শাওমি তার বান্ধবীদের সাথে মিলে অসুস্থতার ভান করার একটা পরিকল্পনা করে। তারা ঠিক করে যে ট্রেনিং এর প্রথম দিনেই তারা অসুস্থ সাজার অভিনয় করবে। পরিকল্পনা মতো ট্রেনিং শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থতার নাটক শুরু করে দেয়। কিন্তু তারা অভিনয়ে ছিল খুবই দুর্বল। টিচার খুব সহজেই তাদের অভিনয় ধরে ফেলে এবং শাস্তিও দেয়। মজার বিষয় হলো টিচার যাওকে তাদের শাস্তি দেওয়ার দায়িত্ব দেয়। এদিকে কায়ু আবার শাওকে সাহায্য করতে চাইলে যাও কায়ুর সাথে রাগারাগি করে তাকে সেখান থেকে সরিয়ে দেয়। এবার শাস্তি শেষ হওয়ার পর শাওমি এবং তার বন্ধুরা জানতে পারে যে তাদের রুম চেকিং করা হবে। তারা তো এই কথা শুনে একদম আতঙ্কিত হয়ে পড়ে। তাড়াহুড়া করে তারা রুমে এসে তাদের জিনিসপত্র লুকাতে শুরু করে, কারণ তাদের রুমের ভিতরে এমন কিছু জিনিস ছিল যেগুলো হোস্টেলে রাখার অনুমতি ছিল না। চেকিং টিম তাদের রুমে আসলে দেখা যায় টিচারের সাথে যাও এবং তার বান্ধবী জিয়াও ছিল। এখানে শাওমি এবং তার বন্ধুরা তাদের সব অবৈধ জিনিসপত্র লুকিয়ে ফেলতে সক্ষম হয়, কিন্তু শেষ মুহূর্তে শাওমির হাতে একটা জিনিস ধরা পড়ে যায়। দ্রুত বুদ্ধি খাটিয়ে সে জিনিসটা জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। জিয়া আবার শাওমিকে এটা করতে দেখে ফেলে এবং টিচারের কাছে নালিশ করে দেয়। যাও তখন শাওমিকে বাঁচানোর জন্য এগিয়ে আসে এবং টিচারের কাছে মিথ্যা বলে। এই দেখে জিয়া তো মনে মনে খুবই রাগ হচ্ছিল, কারণ সে যাওকে পছন্দ করত। আর এখন যাও যেহেতু অন্য একটা মেয়েকে প্রটেক্ট করছে, এটা তার সহ্য হচ্ছিল না। যাক, চেকিং শেষ হওয়ার পর শাওমি তার লুকানো জিনিসটি খুঁজতে বাইরে যায়। সেখানে সে দেখে অন্যান্য ছাত্ররাও একই কাজ করেছে। পুরো জায়গাটা যেন একটা জঙ্গলে পরিণত হয়েছে। শাওমি যখন তার জিনিসটি খুঁজছিল তখন যাও আবার সেখানে আসে তাকে ধরার জন্য, কিন্তু তখনই সেখানে হোস্টেলের তত্ত্বাবধায়ক চলে আসে। এত জিনিসপত্র পড়ে থাকতে দেখে তিনি প্রচন্ড রেগে যান। এই কারণে তিনি তো যাও আর শাওমিকে সবকিছু পরিষ্কার করার দায়িত্ব দিয়ে দেয়। বেচারা দুজন এখানে ভালোভাবেই ফেসে যায়। আর কি করার, এবার তারা বাধ্য হয়ে জায়গাটাকে ক্লিন করতে হয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই শাওমি ক্লাস শেষ করে তার বান্ধবীদের সাথে লাঞ্চ করতে যায়। সেখানে কায়ু শাওমির বান্ধবীদেরকে শাওমির কিছু মজার ছবি দেখাচ্ছিল। ছবিগুলো দেখে সবাই হাসাহাসি করছিল। যাও পিছনের টেবিলে বসে সে ছবিগুলো দেখে মুচকি হাসে এবং সেখান থেকে চলে যায়। শাও এতে খুবই লজ্জা পায়। জিয়াও রাগী একটা দৃষ্টিতে শাওমির দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে আরো কিছুদিন কেটে যায়। এবার শাওমি এবং তার বন্ধুদের ফিজিক্যাল ট্রেনিং এর শেষ দিন আসে। দীর্ঘদিনের কঠিন ট্রেনিং এর কারণে
শাওমি ক্লান্ত হয়ে পড়ে এবং হাঁটতে পারে না। কায়ু সুযোগ বুঝে শাওমির জিনিসপত্র ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। যাও দূর থেকে সবকিছু দেখছিল। শাওমি অসহায় অবস্থা দেখে তার খুবই খারাপ লাগে। এই কারণে সে এগিয়ে এসে শাওমিকে সাহায্য করে। এই কারণে শাওমিও যাওকে ধন্যবাদ জানায়। শাওমির মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে কেন যাও হঠাৎ করে তার প্রতি এতটা সদয় হচ্ছে। পরের দৃশ্যে শাও এবং তার বন্ধুদের একটি করে ট্রাক্স দেওয়া হয়। এর সাথে তাদেরকে একটি করে রেডিও দেওয়া হয়, যার মাধ্যমে তারা এক অপরের সাথে যোগাযোগ রাখতে পারবে। শাও তো তার ট্রাক্সটি পূরণ করার জন্য উঠে পড়ে লেগে যায়। সে একটি উঁচু জায়গায় ওঠে। অসাবধানতার কারণে সে পা পিছলে পড়ে যায়। যাও তখন দ্রুত তার কাছে ছুটে আসে এবং তাকে পরীক্ষা করে দেখে শাওমি ঠিক আছে কিনা। তার নিশ্চিত হয়ে সে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে এবং সেখান থেকে চলে যায়। শাওমি তাড়াহুড়া করে নিজের রেডিওটি সেখানে ফেলে চলে আসে। পরে কায়ু সে রেডিওটি ভাঙা অবস্থায় পেয়ে যায়। সবাই বুঝতে পারে যে এটা জিয়ার কাজ। জিয়া যখন সব ছাত্রের সামনে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে ওঠে তখন হঠাৎ করে স্ক্রিনে একটি বার্তা ভেসে ওঠে। সেখানে লেখা ছিল জিয়ার বক্তব্য ভালো হচ্ছে না। শাওমি প্রথমে কায়ুকে সন্দেহ করে, কিন্তু কায়ুকে লাইনে ঘুমাতে দেখে সে বিভ্রান্ত হয়ে যায়। তার মনে প্রশ্ন জাগে তাহলে কাজটি করলো কে? যাও যে কিনা স্টুডেন্ট কাউন্সিলের একজন সদস্য, তাকে অন্য কাউন্সিলদের সাথে মিলে হ্যাকারকে খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়। হ্যাকারকে খুঁজতে খুঁজতে যাও তাদের ইউনিভার্সিটির গ্রাউন্ডে চলে আসে। সেখানে বিভিন্ন ক্লাবের স্টল লাগানো ছিল। শাওমিও সেখানে কোনো না কোনো ক্লাবে অংশ নেওয়ার চেষ্টা করছিল। একই সাথে সে সবকিছু খুব উপভোগও করছিল। যাও শাওমিকে হাসতে দেখে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শাওমির এখন আর কোনো ক্লাবের প্রতি আগ্রহ নেই। সে যাওয়ের সাথে কথা বলার জন্য এগিয়ে আসে এবং তার কাছে একটি ডিটেকটিভ ক্লাব খোলার অনুমতি চায়। যাও তাকে বলে আগে তাদের ক্লাবের প্রয়োজনীয়তা প্রমাণ করতে হবে। শাওমি তখন যাওকে হ্যাকারকে খুঁজে বের করতে সাহায্য করার প্রস্তাব দেয়। সে মনে মনে ঠিক করে এই সুযোগ কাজে লাগিয়ে সে তার ক্লাবের প্রয়োজনীয়তা প্রমাণ করবে। তারপর দুজনে মিলে হ্যাকারকে খুঁজতে শুরু করে। এই সময়টা তাদের দুজনের খুব কাছাকাছি আসার একটা সুযোগ তৈরি করে দেয়। তারা একসাথে অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটায়। শাও কিছুটা খোঁজাখুঁজি করার পর জানতে পারে যে কায়ু এই কাজটা করেছে। এই তথ্য জানার পর শাওমি যাওকে অনুরোধ করে সে যেন এই ব্যাপারে কাউকে কিছু না বলে, এমনকি সে নিজের উপর সব দোষ চাপিয়ে নেয়। তারপর শাওমি গিয়ে জিয়ার কাছে ক্ষমা চায়। যাওয়ের এই বিষয়টি একদমই ভালো লাগে না। যাক, কিছুক্ষণ পরেই আমরা জিয়াকে প্রিন্সিপালের কাছে দেখতে পাই। জিয়া প্রিন্সিপালের কাছে শাওমির নামে নালিশ জানাতে এসেছিল। ফলস্বরূপ প্রিন্সিপাল শাওমিকে তার অফিসে ডাকে। কায়ু যখন জানতে পারে যে শাওমি বিপদে পড়েছে তখন সে দ্রুত প্রিন্সিপালের অফিসে ছুটে আসে এবং জানায় সে যাবতীয় কুকর্ম সে নিজেই করেছে। শাওমি কায়ুকে বাঁচানোর জন্য জোর গলায় বলতে থাকে যে কাজটি সেই করেছে, কিন্তু তখনই যাও এসে সবকিছু প্রমাণ করে দেয় যে দোষী শাওমি নয় বরং কায়ু। তারপর যাও জিয়া আর কায়ুকে সেখানে রেখে শাওমিকে নিয়ে বাইরে চলে আসে। যাও শাওমিকে বলে এখন তুমি একটা ডিটেকটিভ ক্লাব খুলতে পারো। তুমি প্রমাণ করে দিয়েছ যে একটা ডিটেকটিভ ক্লাবের প্রয়োজনীয়তা আসলে কতটা। শাওমি তো এই কথা শুনে আনন্দে আপ্লুত হয়ে যায়। সে যাওকে ধন্যবাদ জানায় এবং নিজের রুমে ফিরে যায়। এবার শাওমি ডিটেকটিভ ক্লাব খোলার পথে আরো একটা বাধা ছিল। ক্লাবটিকে স্বীকৃতি পেতে হলে কমপক্ষে 5 জন সদস্য থাকতে হবে। শাও অনেক চেষ্টা করে 4 জন সদস্য জোগাড় করে ফেলে, কিন্তু 5ম সদস্য কিছুতেই খুঁজে পায় না। উপায় না দেখে শাওমি যাওয়ের কাছে যায় এবং তাকে সবকিছু খুলে বলে। সব শুনে যাও রাজি হয়ে যায় তার ক্লাবে যোগ দিতে। শাওকে রাজি হতে দেখে শাওমি প্রথমে কিছুটা অবাক হয়, তবে পরক্ষণে সে বুঝতে পারে যাও আসলে তাকে সাহায্য করতে চায়। অন্যদিকে যাওয়ের মন থেকে তো কিছুতেই শাওমির কথা সরছিল না। সে ধীরে ধীরে শাওমির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। যাওয়ের জীবনে যেন শাওমি এক নতুন রং নিয়ে এসেছে। এরই মধ্যে কায়ু শাওমির কাছে এসে তার সাথে একটা দিন কাটানোর প্রস্তাব দেয়। শাওমিও রাজি হয়ে যায়। যাও তার ল্যাবের জানালা দিয়ে তাদেরকে আবার একসাথে দেখে ফেলে। এই দৃশ্য দেখে যাওয়ের তো খুবই জ্বালাস হচ্ছিল। জীবনের প্রথমবারের মতো সে বুঝতে পারে পড়াশোনার বাইরেও অন্য কিছুর গুরুত্বপূর্ণ রয়েছে।
এদিকে যাও যে ল্যাবে কাজ করত সেখানে একজন অতিরিক্ত কর্মীর প্রয়োজন ছিল। যাও এই সুযোগটা কাজে লাগিয়ে শাওমিকে ল্যাবে ডেকে আনে। সে শাওমিকে জানায় যে ল্যাবে কিছু কাজ আছে যেগুলো শাওমির সাহায্য ছাড়া করা সম্ভব না। তারপর যাও বাহানা বানিয়ে শাওমিকে ফোন করার চেষ্টা করে, কিন্তু শাওমি তখন কায়ুর সাথে মজা করায় ব্যস্ত ছিল। সে যাওয়ের ফোনের দিকে খেয়ালই করে না। অবশেষে রাতে শাওমি যাওকে ফোন করে এবং তার নাম্বার সেভ করে নেয়। শাওমি যাওকে জানায় যেহেতু তারা এখন একই ক্লাবের সদস্য, তাই যে কোনো সময় তাদের একে অপরের প্রয়োজন হতে পারে। তারপর শাওমি যাওকে রাতের খাবার খাওয়ার জন্য ইনভাইট করে, কারণ সে এতদিন ধরে শাওমিকে অনেক সাহায্য করেছে। যাও আনন্দের সাথে রাজি হয়ে যায়। তারা দুজনে একটি দামি রেস্টুরেন্টে আসে। রেস্টুরেন্টের মেনু দেখে শাওমি তো প্রথমে ভয় পেয়ে যায়, কারণ সেখানে খাবারের দাম তার ধারণার চেয়ে অনেক বেশি ছিল। কিন্তু যাও পাশে থাকায় সে কোনো প্রতিক্রিয়া দেখায় না। যাও ইচ্ছে করে এমন কিছু খাবার অর্ডার করে যেগুলোর মধ্যে সালাদও ছিল। তারপর শাওমি নিজের সালাদ থেকে গাজর বের করে খাওয়া শুরু করে। সে যাওকে জানায় যে সে গাজর একদমই পছন্দ করে না, এমনকি সে তার মাকেও কথা জানিয়ে দিয়েছে। সে আরো জানায় যে সে এমন কাউকে বিয়ে করবে যে তার খাবারের সব গাজর আলাদা করে খেয়ে ফেলবে। শাওমির এমন কথা শুনে যাও তো তাকে মুগ্ধ করার জন্য তার গাজরগুলো খাওয়া শুরু করে, কিন্তু বেচারার চেহারা দেখে আমরা স্পষ্ট বুঝতে পারি যে সে নিজেও গাজর একদমই পছন্দ করে না। তারপরও পছন্দের মানুষকে ইমপ্রেস করার জন্য অপছন্দের খাবার খেতে হচ্ছে। যাক, এবার খাওয়া দাওয়া শেষ হলে শাওমি দেখে যে বিল তার বাজেটের চেয়েও অনেক বেশি। সে তো চিন্তায় পড়ে যায়, কারণ ভুল করে সে বেশ কিছু দামি খাবার অর্ডার করে ফেলেছিল। যাও শাওমির দুশ্চিন্তাগ্রস্ত মুখ দেখে নিজেই বিলটি পরিশোধ করে দেয়। শাওমি যাতে লজ্জা না পায় তাই যাও তাকে বলে, তুমি চাইলে পরে আমাকে টাকা ফেরত দিয়ে দিও। এর কিছুদিন পরে শাওমির ডিটেকটিভ ক্লাব তৈরি হয়ে যায়। শাওমি প্রথম দিন ক্লাবের সদস্যদের স্বাগত জানানোর জন্য একটি পাজল তৈরি করে। সে পাজল সমাধান করার জন্য তাদের পুরো ইউনিভার্সিটি ঘুরে বেড়াতে হতো। যাও নিজের বুদ্ধি খাটিয়ে খুব সহজেই পুরো পাজল সলভ করে ফেলে। তারপর সে শাওমির কাছে গিয়ে হাজির হয়। শাওমি তখন ফরেন্সিক ল্যাবের বাইরে বসেছিল। শাওমি যাওকে বলে, আমার ল্যাবের ভিতরটা দেখতে খুবই ইচ্ছা করছে। শাওমির এমন আগ্রহ দেখে যাও তাকে ল্যাবের ভিতরে নিয়ে যায়। সেখানে শাওমি কিছু ছবি তুলতে শুরু করে। হঠাৎ সেখানে একজন গার্ড চলে আসে। ধরা পড়ার ভয়ে তারা তো লুকানোর চেষ্টা করে। লুকানোর সময় শাওমি যাওয়ের উপর পড়ে যায়। যাও ভুল করে শাওমির কপালে চুমু খেয়ে ফেলে। ফলে তো এখানে ভালোই একটা রোমান্টিক সিচুয়েশন ক্রিয়েট হতে থাকে। যাক, এবার তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। শাওমি রুমে ফিরে গিয়ে বুঝতে পারে যাওয়ের জন্য তার হৃদয়ের স্পন্দন একদম বেড়ে গিয়েছে। পরের দিন শাওমির কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য মার্কেটে যাওয়ার দরকার ছিল। রাস্তায় সে হঠাৎ করে যাওকে দেখতে পায়। শাও তখন যাওকে সরাসরি জিজ্ঞাসা করে বসে, আমি যেখানেই যাই সেখানেই কেন তোমাকে দেখতে পাই? শাওমির কথা শুনে যাও কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, তবে সে নিজেকে সামলে নিয়ে বাহানা বানিয়ে বলে, আসলে আমাদের হোস্টেলার ডিপার্টমেন্ট তো পাশাপাশি, তাই প্রায়ই আমাদের দেখা হয়ে যায়। কিন্তু সত্যিটা তো হলো যাও ইচ্ছে করেই শাওমির আশেপাশে থাকার চেষ্টা করত। তারপর যাও শাওমিকে তার সাইকেলে করে মার্কেটে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। শাওমিও রাজি হয়ে যায়। দুজনে একসাথে শপিং করতে থাকে। এই সময় যাও শাওমির কাছাকাছি আসার কোনো সুযোগই হাতছাড়া করে না। শাওমিকে লজ্জা পেতে দেখে সেও খুব মজা পায়। এদিকে যাও যে ল্যাবে কাজ করত সেখানে একজন এক্সট্রা ওয়ার্কারের খুবই দরকার ছিল। যাও তখন শাওমিকে এই বাহানা দিয়ে সেখানে ডেকে নেয়। সে শাওমিকে জানায় ল্যাবের কিছু জরুরি কাজ আছে এবং সেই কাজগুলো শাওমির সাহায্য ছাড়া করা সম্ভব না, আর এই কাজের মাধ্যমে তুমি আমার টাকাও ফিরিয়ে দিতে পারো। এই কথা শুনে শাওমি আর এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে যায়। যাওয়ের প্রতি তার দুর্বলতাও নতুন কিছু নয়, বরং সে প্রথম দিন থেকে একটু একটু করে ভালোবাসার বীজ তার হৃদয়ে অঙ্কুরিত হচ্ছিল। যাও জানালার পাশে দাঁড়িয়ে শাওয়ের জন্য ওয়েট করছিল।
আকাশটা আজ মেঘলা। সে শাওমির মনের প্রতিচ্ছবি, একটা চাপা উত্তেজনা তার ভিতরে। শাওমি কি আসবে? শেষ পর্যন্ত কি সব ঠিক হয়ে যাবে? নিচে শাওমিকে দেখতে পেয়ে জাওয়ের বুকের ভিতরটা ধক করে উঠল। দ্রুত তার কাছে ছুটে যাওয়ার জন্য পা বাড়াতে প্রফেসর এসে প্রথম আটকে দাঁড়ালেন। যাও, কোথায় যাচ্ছ তুমি? ক্লাসের কি খবর? আজব কাণ্ড, কয়েকজন ছাত্র একটা কঙ্কাল নিয়ে পুরো ইউনিভার্সিটি চক্কর মারছে, আর সেটা কেউ ঢাকেনি পর্যন্ত। এটা কি ধরনের দায়িত্ব জ্ঞানহীনতা? প্রফেসর তো খুব সুরে ধমক দিলেন। জাওয়ের কপালে ভাঁজ পড়ল। শাওমির জন্য চিন্তা হচ্ছে। কঙ্কালের কথা শুনে ও নিশ্চয় ভয় পেয়ে যাবে, এমনিতেই ও ভীতু। স্যার, আমি দেখছি ব্যাপারটা। আসলে একটা জরুরি কাজে যাচ্ছিলাম। জরুরি কাজ? আগে কঙ্কালের বিষয়টা দেখো। যাও, এখনই যাও, এটা কোনো ছেলে খেলা নয়। প্রফেসরের সুর আরো কঠোর হলো। আর কথা না বাড়িয়ে যাও প্রায় দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। তার একটাই চিন্তা, শাওমিকে যেন কঙ্কালটা দেখতে না হয়। অন্যদিকে শাওমি গেটের কাছে দাঁড়িয়ে আনমনের চারপাশটা দেখছিল। শীতের হালকা বাতাস তার চুল আলতো করে খেলা করছিল। হঠাৎ তার পাশ দিয়ে কঙ্কালটা নিয়ে কয়েকজন ছাত্র হেসে চলে গেল। শাওমি প্রথমে কিছুই বুঝতে পারেনি, কিন্তু যখনই কঙ্কালটার দিকে চোখ গেল, ভয়ে তো তার শরীর একদম হিম হয়ে গেল। একটা চিৎকার তার গলা দিয়ে বের হতে গিয়েও থেমে গেল। ঠিক তখনই জাও এসে শাওমিকে নিজের বাহুতে টেনে নিল আর বলে, ঠিক আছো তুমি? কিছু হয়নি তো? জাওয়ের চোখে মুখে গভীর উদ্বেগ। শাওমির ফ্যাকাশের মুখের দিকে তাকিয়ে তার বুকের ভিতরটা মুচড়ে উঠল। এখানে শাওমি তো কথা বলতে পারল না, শুধু হাঁপাচ্ছিল। যাও বুঝতে পারে শাওমি খুব ভয় পেয়েছে। সে শাওমিকে সাথে সাথে ল্যাবের দিকে নিয়ে গেল। ল্যাবে প্রফেসর যাওকে প্রথমবার কোনো মেয়ের সঙ্গে দেখে বেশ অবাক হয় আর বলে, ওয়াও যাও, অবশেষে তুমিও। আমি তো ভেবেছিলাম তুমি সন্ন্যাসী হয়ে যাবে। স্যারের এসব কথা শুনে যাও তো অপ্রস্তুত হয়ে হেসে পরিস্থিতিটা সামাল দেওয়ার চেষ্টা করে। তারপর শাওমিকে বসতে বলে নিজে তার জন্য পানি আনতে যায়। শাওমি তখনও ভয়ে কাঁপছিল। কিছুক্ষণ পর ল্যাবের কাজ শেষ করে দুজনে লাইব্রেরিতে আসে। শাওমি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল, কিন্তু তার চোখে মুখে তখনও আতঙ্কের ছাপ লেগেছিল। লাইব্রেরিতে জিয়াও এসে যাওকে জ্বালাতন করতে শুরু করে। শাওমিকে দেখে তার চোখ মুখ রাগে লাল হয়ে যায়। যাও বুঝতে পারে জিয়া জ্বালাস হচ্ছে। সে শাওমিকে ভিতরে পাঠিয়ে দিয়ে জিয়াকে স্পষ্ট করে বলে, আমি শাওমিকে পছন্দ করি, অনেক বেশি পছন্দ করি। এটা নিয়ে তোমার কোনো সমস্যা থাকলে সেটা তোমার সমস্যা, এতে আমার কিছুই করার নেই। কথাটা শুনে জিয়ার তো পৃথিবীটাই যেন ভেঙে গেল। সে বাইরে এসে অঝরে কান্না করতে থাকে। যাওকে পাওয়ার জন্য সে সবকিছু করতে পারে, কিন্তু যাওয়ার ভালোবাসা অন্য কারোর জন্য এক কষ্ট সে কোনোভাবেই সহ্য করতে পারছিল না। জিয়ার ভিতরের শয়তানি সহজে থামার নয়। তার মনে মনে তো প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করে। শাওমিকে সে কিছুতেই যাওয়ার জীবনে আসতে দিবে না। যাই হোক, তারপর শাওমি জাওয়ের সঙ্গে কাজ করা শুরু করে। তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তাদের খুনসুটি হাসি ঠাট্টা ল্যাবটাকে মাতিয়ে রাখত। একদিন রাতে তারা ভুল করে লাইব্রেরিতে আটকা পড়ে যায়। জাওয়ের ফোন নেই, আর শাওমির ফোনেও চার্জ শেষ হয়ে গিয়েছিল। শাও লাইব্রেরিতে একটি চার্জার দেখতে পায়, কিন্তু ইচ্ছে করে সেটা লুকিয়ে ফেলে আর দুষ্টু হাসি এসে বলে, কি আর করার, আজ রাতটা আমাদের দুজনকে এখানেই কাটাতে হবে। শাওমি প্রথমে ঘাবড়ে গেল, পরে জাওয়ের সঙ্গে গল্প করতে করতে তার সময়টা খুব ভালোই কাটে। জাওয়ের মজার কথা আর আন্তরিক ব্যবহার শাওমির মনটাও জয় হয়ে যায়। একসময় শাওমির ঘুম পেলে সে জাওয়ের কাছে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। যাও তো অপলক দৃষ্টিতে শুধু তার দিকেই তাকিয়ে থাকে। চাঁদের আলো এসে পড়েছিল শাওমির মুখে, অপরূপ দেখাচ্ছিল তাকে। যাক, পরের দিন সকালে ক্লাসে এসে শাওমি জানতে পারে কায়ু তাকে ফোন করেছিল। কায়ুর কথা শুনে শাও বুঝতে পারে কার রাতের লাইব্রেরিতে থাকার কথাটা সে ভালোভাবে হয়তো নেয়নি। কায়ুর গলায় একটা চাপা অভিমান ছিল। এদিকে সামনে ইউনিভার্সিটির অ্যানিভার্সারি ছিল। সবাই খুব উৎসাহের সঙ্গে প্রস্তুতি নিচ্ছিল। জিয়া ও কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজল করে সব সহজ কাজগুলো নিজে নিয়ে নেয়, আর শাওমির ক্লাবকে দিল কঠিন দায়িত্ব। জিয়ার উদ্দেশ্য ছিল শাওমিকে হেনস্থা করা, যাতে সে সকলের কাছে ছোট হয়ে যায়। শাওমির বন্ধুদের সঙ্গে মিলে অ্যানিভার্সারিতে একটা ডান্স পারফর্ম করার পরিকল্পনা করে।
তারা দিনরাত কঠোর পরিশ্রম করে এবং তাদের পারফরম্যান্স দর্শকের মন জয়ও করে নেয়। শাওমির নাচ দেখে যাও তো একদম মুগ্ধ হয়ে যায়। এবার ডান্স শেষ হওয়ার পরে যাও স্বামীর কাছে এসে তার পায়ে ব্যথানাশক ওষুধ লাগিয়ে দেয়। স্বামীর প্রতি যাওয়ের এ ভালোবাসা দেখে সবাই একদম মুগ্ধ হয়ে যায়। তাদের ভালোবাসার গল্প তো ক্যাম্পাসের মুখে মুখে ছড়িয়ে পড়ে। পরে কায়ু স্পিচ দেওয়ার জন্য স্টেজে ওঠে। স্পিচ শেষে সে যা করলো তাতে তো সবাই একদম হতবাক হয়ে যায়। কায়ু ইউনিভার্সিটির সকলের সামনে শাওমিকে তার ভালোবাসার কথা জানিয়ে দেয়। শাওমির জন্য এটা ছিল একদম অপ্রত্যাশিত একটা ঘটনা। সে তৎক্ষণাৎ কোনো উত্তর দিতে পারে না। পরে বাইরে এসে কায়ুকে জানায় সে কায়ুকে শুধুই বন্ধু হিসেবে দেখে, কায়ুর প্রতি তার কোনো প্রেম নেই। অন্যদিকে যাও লুকিয়ে তাদের কথাগুলো শুনে ফেলে। শাওমি কাউকে প্রত্যাখ্যান করেছে এটা দেখে সে মনে মনে অনেক খুশি হয়। তার মনে হয় শাওমি শুধুই তার। এবার শাওমি ধীরে ধীরে বুঝতে পারে সে যাওকে ভালোবেসে ফেলেছে, কিন্তু নিজের অনুভূতি প্রকাশ করতে সে ভয় পাচ্ছিল। যদি যাও তাকে ফিরিয়ে দেয় তাহলে কি হবে? এদিকে যাও শাওমিকে জ্বালাতন করার কোনো সুযোগই হাতছাড়া করে না, যাতে শাওমি নিজের ফিলিংস বুঝতে পারে। কিন্তু শাওমির লজ্জায় সবসময় যাওয়ার থেকে লুকিয়ে থাকতো। যাও তখন বিরক্ত হয়ে সুযোগ বুঝে শাওমিকে লাইব্রেরিতে ধরে ফেলে এবং সরাসরি প্রপোজাল করে দেয়। শাওমিও আর নিজেকে সামলাতে পারে না, যাওয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। আর এখান থেকে তাদের ভালোবাসার গল্প শুরু হয়ে যায়। এরপর থেকে যাও শাওমির সঙ্গে আরো বেশি করে ফ্ল্যাট করতে শুরু করে। শাওমিও সেগুলো উপভোগ করত, কিন্তু তার মনে একটা ভয় কাজ করত। যদি যাও কখনো তাকে ছেড়ে চলে যায় তাহলে তার কি হবে? শাওমিকে অস্থির দেখে যাও তাকে একটা ক্যাফেতে নিয়ে যায়, যাতে তারা দুজন শান্তিতে কিছুটা সময় একা কাটাতে পারে। সেখানে যাও হঠাৎ করে শাওমিকে কিস করে ফেলে। শাওমির এটা প্রথম কিস ছিল। কিছুক্ষণ পর তারা একটা পার্কে আসে। শাওমি তো যাওকে জোর করে উঁচু উঁচু রাইডে চড়ায়, যেখানে যাওয়ের ভয় পাওয়ার চেহারা দেখার মতো ছিল। শাওমি এসব দেখে হাসতে হাসতে একদম লুটুপুটি খাচ্ছিল। তারপর তারা একটা বেঞ্চে বসে বিশ্রাম নেয়। তখন শাওমির নজর যায় শাওয়ের হাতে থাকা একটা চিহ্নের দিকে। সে জিজ্ঞাসা করলে যাও জানায় ছোটবেলায় তার বাবা মার ঝগড়ার সময় সে ব্যথা পেয়েছিল। সেই স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়। যাওকে মন খারাপ করতে দেখে শাওমিরও খারাপ লাগে। সে যাওকে একটা প্লেগ্রাউন্ডে নিয়ে আসে, যেখানে যাও ছোটবেলায় খেলা করত। এখানে শাওমি বাচ্চাদের মতো দুষ্টামি করতে শুরু করে, যাতে যাওয়ের মনটা একটু ভালো হয়। শাওমির এমন কর্মকাণ্ড দেখে যাওয়ের মন খারাপও দূর হয়ে যায়। সে শাওমিকে আবারও কিস করে, আর তাদের ভালোবাসা এভাবে আস্তে আস্তে আরো বেশি গভীর হতে শুরু করে। কিছুদিন পর ইউনিভার্সিটিতে একজন বিখ্যাত রাইটার লেকচার দিতে আসে, যিনি কিনা যাওয়ের প্রফেসরের স্টুডেন্ট ছিল। শাওমি যেহেতু তার অনেক বড় ফ্যান, তাই যাও কোনোভাবে শাওমিকে তার সঙ্গে দেখা করিয়ে দেয়। যাওয়ের প্রফেসর শাওমির অনেক প্রশংসা করে এবং রাইটারটি তখন ইভেন্টের মধ্যে শাওমিকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দেয়। এটা দেখে জিয়ার তো রাগ আরো বেশি বেড়ে যায়, কারণ শাওমি তার জায়গা দখল করে নিয়েছে। ইভেন্ট শুরু হওয়ার আগে সবাইকে নিজেদের ফোন একটা বক্সে রাখতে বলা হয়, যার দায়িত্ব দেওয়া হয় জিয়াকে। সবকিছু ঠিকঠাকই চলছিল। তখন হঠাৎ করে যাওকে হসপিটাল থেকে ফোন করা হয়। সে জানতে পারে তার মা অনেক অসুস্থ হয়ে পড়েছে। এদিকে শাওমি ব্যস্ত থাকায় যাও তখন তাকে একটা মেসেজ দিয়ে হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এখানে জিয়া তো শাওমির ফোনে মেসেজটি দেখে ডিলিট করে দেয় এবং যাওকে ব্লক করে দেয়। এটা ছিল তার প্রতিশোধের প্রথম ধাপ, যার কারণে শাওমি ইভেন্ট শেষ হওয়ার পরে যাওয়ার সঙ্গে কোনো যোগাযোগই করতে পারে না। অন্যদিকে যাওকে হসপিটালেই থাকতে হয়। পরের সিনে দেখা যায় যাওয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে শাওমি তো খুবই চিন্তা করতে থাকে। জিয়াও সুযোগ বুঝে তাকে বলে দেয় যাও ফোন করে জানিয়েছে তার মা অসুস্থ, তাই সে মায়ের সঙ্গে হসপিটালে আছে। মিথ্যা কথা বলে শাওমিকে কষ্ট দেওয়াই ছিল তার উদ্দেশ্য। কথাটা শুনে শাওমিও ভেঙে পড়ে। সে কায়ুর কাছে গিয়ে কাঁদতে শুরু করে। কায়ু শাওমিকে কষ্ট পেতে মানা করে। পরের দিন কায়ু শাওমি আর যাওকে একটা ক্যাফেতে নিয়ে আসে। সেখানে তাদের দুজনের মধ্যে হওয়া সব ভুল বুঝাবুঝি মিটে যায়। তারপর হসপিটালে ফিরে গিয়ে
যাও তার মাকে শাওয়ের ব্যাপারে সবকিছু জানিয়ে দেয়। যাওয়ের মাও অনেক খুশি হয় তাদের ব্যাপারে জানার পর। কিছুদিন পর এক্সাম শেষ হলে ইউনিভার্সিটি থেকে সবাইকে ছুটি দিয়ে দেওয়া হয়। সবাই ছুটি কাটানোর জন্য একটা জায়গায় ট্রিপে যায়, যেখানে যাও আর শাওমি একই রুমে থাকে। শাওমি যাওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এখানে যেন সে তার জীবনের সকল শান্তি খুঁজে পায়। পরের দিন ভালো সময় কাটানোর পর তারা সবাই যার যার বাসায় ফিরে যায়। যাও শাওমিকে তার বাসায় পৌঁছে দিতে আসে। যখনই যাও শাওমিকে কিস করতে যাবে, ঠিক তখনই শাওমির বাবা তাদেরকে দেখে ফেলে। যাওকে অনিচ্ছার সত্ত্বেও তাদের বাসার ভিতরে যেতে হয়। সেখানে সে নিজের পরিচয় শাওমির বয়ফ্রেন্ড হিসেবেই দেয়। শাওমির মা তো এটা জেনে খুবই খুশি হয় যে তার মেয়ের একটা বয়ফ্রেন্ড আছে, কিন্তু শাওমির বাবা এত সহজে নিজের মেয়েকে কোনো ছেলের হাতে তুলে দিতে চাইছেন না। তিনি যাওকে অপছন্দ করতেন। শাওমির বাবা যাওয়ার অনেক পরীক্ষা নিতে শুরু করে, যেগুলো যাও খুব সহজেই পেরে যায়। শাওমির মা যাওকে আরো কিছুদিন তাদের বাসায় রাখতে চাইছিলেন, কিন্তু তখনই যাওয়ের বাবা তাকে ফোন করে বাসায় আসতে বলে। এই কারণে যাওকে ফিরে যেতে হয়। বাসায় গিয়ে যাও তার বাবার কাছে জানতে পারে তার মায়ের মানসিক অবস্থা অনেক খারাপ। শাওমি পরের দিন যাওয়ের মায়ের সঙ্গে দেখা করতে আসে। যাওয়ের বাবা বেশিক্ষণ হসপিটালে থাকতে পারতেন না, কারণ তার কাজের চাপ অনেক বেশি ছিল। যাওই তার মায়ের সবসময় খেয়াল রাখত। আস্তে আস্তে যাও আর তার মায়ের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। শাওমিও যাওয়ের মাকে অনেক ভালোভাবে সামলাতে পারত। অন্যদিকে শাওমি এবং যাওয়ের ইউনিভার্সিটির ছুটিও শেষ হয়ে যায়, তাই তাদের এখন ইউনিভার্সিটিতে ফিরে আসতে হবে। অপরদিকে জাওমির মা যে হসপিটালে ভর্তি ছিলেন, সেখানে জিয়াও ইন্টার্নশিপ করতে শুরু করে। সে যাওয়ের মায়ের খুব ভালো করে খেয়াল রাখত। যাওয়ের পরিবারের কাছে ভালো সাজার চেষ্টা করছিল। তারপর যাও ডাক্তারের কাছ থেকে জানতে পারে তার মায়ের রোগটি জেনেটিক, অর্থাৎ এটার প্রভাব যাওয়ের উপরও পড়তে পারে। যাও তাড়াতাড়ি করে তার ব্লাড টেস্ট করায় এবং তার বাবাকেও বলে দেয় যে তার টেস্টের রিপোর্ট যদি পজিটিভ আসে, তাহলে সে শাওমির সঙ্গে ব্রেকআপ করে ফেলবে, কারণ সে শাওমির ভবিষ্যৎ নষ্ট করতে চায় না। এটা ছিল ভালোবাসার আরেক চরম পরীক্ষা। যাওয়ের বাবা জিয়াকে খুব বিশ্বাস করতেন, তাই তিনি তাকেও এই কথাটা বলে। তারপর যখন যাওয়ের টেস্টের রিপোর্ট পজিটিভ আসে, তখন জিয়া ইচ্ছে করে ভুল রিপোর্টের সঙ্গে পাল্টে দেয়। যাও যখন তার রিপোর্টটি দেখতে পায়, তখন তো তার মন খুবই খারাপ হয়ে যায়। সে কোনোভাবেই শাওমির থেকে আলাদা হতে চাচ্ছিল না, তাই যাও শাওমির সঙ্গে শেষ একটা ভালো দিন কাটাতে যায় এবং সেখানে সে শাওমির সঙ্গে ব্রেকআপ করে ফেলে। শাওমি তখন যাওকে ব্রেকআপ করার কারণ জিজ্ঞাসা করলে যাও কিছু না বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। শাওমিও সেখানে বসে অনেক কান্না করতে থাকে। কায়ু শাওমিকে কাঁদতে দেখে যাওয়ের সঙ্গে ঝগড়া করতে যায়, কিন্তু যাও কাউকে কিছুই বলে না। অন্যদিকে যাওয়ের ব্রেকআপের কথা শুনে তার মায়ের অবস্থা আরো খারাপ হয়ে যায়, কারণ তিনি এই সবকিছুর জন্য নিজেকে দায়ী করছিলেন। যাও তখন তার মাকে সামলানোর জন্য ইউনিভার্সিটি থেকে ছুটি নিয়ে আসে। এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। যাওয়ের মায়ের অবস্থা এখন আগের থেকে অনেকটা ভালো। যাওয়ের বাবাও এখন তার মায়ের সঙ্গে অনেক সময় কাটায়। শুধুমাত্র যাও শাওকে ভুলতে পারেনি। একদিন সে হঠাৎ করে ইউনিভার্সিটিতে ফিরে আসে, যেখানে জিয়াও তাকে আবারও নিজের ফিলিংসগুলো বলার চেষ্টা করে, কিন্তু যাও তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এদিকে যাওয়ের মায়ের ডিসচার্জ করার দিনটি চলে আসে। যাওয়ের মা যাওয়ের আসল রিপোর্টটি খুঁজে পায়, যেটা জিয়াই সেখানে রেখেছিল, কারণ সে বুঝে গিয়েছিল যাও কখনোই তার হবে না। রিপোর্টটি দেখে যাও বুঝতে পারছিল না সে হাসবে না কাঁদবে। তারপর সে জিয়াকে ফোন করে এবং সব সত্যি জানতে পারে। যাও তখন জিয়াকে তার সামনে আর কোনোদিন যেন না আসে সেই কথা বলে। এখন শুধুমাত্র যাওয়ের একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো শাওমিকে সব সত্যিটা বলা। কিন্তু অনেক চেষ্টার পরও সে শাওমিকে কিছুই বলতে পারছিল না, এমনকি শাওমি তার থেকে দূরে দূরেই থাকছিল। অন্যদিকে যাওয়ের মা তার ছেলেকে সাহায্য করতে চাইছিলেন। তিনি শাওমিকে ফোন করে দেখা করার জন্য ডাকেন। শাওমি মানা করতে পারে না এবং সে যাওয়ের বাসায় চলে আসে। সেখানে যাওয়ের মা এবং যাও দুজনেই তাকে ডেকে নিয়ে গিয়েছিল। তারপর যাওয়ের মা বাবা তাদের প্রয়োজনীয় কিছু জিনিস কেনার কথা বলে দুজনকে বাসায় বন্ধ রেখে চলে যায়। যাও অবশেষে শাওমিকে সব কথা খুলে বলে। শাওমি যাওয়ের উপর অনেক রেগেছিল, কারণ সে তার সঙ্গে ব্রেকআপ করেছিল এবং তাকে ব্রেকআপ করার কারণটাও জানায়নি, কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসায় জিতে যায়। শাওমি যাওকে ক্ষমা করে দেয়
এবং তাদের মাঝে সব আবারও ঠিক হয়ে যায়। কিন্তু যাও তারপরও তাকে বারবার বোঝাচ্ছিল যে সে তাকে কত বেশি ভালোবাসে। এভাবে আস্তে আস্তে তাদের দুজনের সম্পর্কটা আবারও আগের মতো হয়ে যায়। কিন্তু শাওমি তার বাবা মাকে যাওয়ের সঙ্গে আবার রিলেশনে আসার কথাটি জানাতে ভুলে যায়। এভাবে খুব তাড়াতাড়ি তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলে। সবার বাবা মা তাদের ছেলে মেয়েদের গ্রাজুয়েশন সেলিব্রেট দেখার জন্য এসেছিল। কাইও শাওমির বাবা মাকে শাওমি এবং যাওয়ের আবার রিলেশনশিপের আসার কথাটি জানায়। শাওমির বাবা তখন রেগে যায়, কারণ যাও শাওমির মন ভেঙে দিয়েছিল, যার জন্য শাওমির মা বাবা দুজনেই শাওমির কাছে এসে রাগারাগি করছিল। তখন যাওয়ের মা এসে সমস্যাটি নিজের হাতে নেয় এবং শাওমির মা বাবাকে একা কথা বলার জন্য নিয়ে যায়। তারপর যখন তারা ফিরে আসে তখন তাদের হাসি মুখে দেখা যায়, এমনকি তারা যাও এবং শাওয়ের বিয়ের কথাও বলছিল। অর্থাৎ সবকিছু ম্যানেজ হয়ে গিয়েছে। গ্রাজুয়েশন ইভেন্ট শেষে শাওমি তার বান্ধবীদের সঙ্গে অনেক মজা করে, যেখানে সবাই অনেক বেশি খুশি ছিল। তারপর আমরা শাওমি এবং যাওয়ের বিয়ে হতে দেখি। শাওমির বাবা অনেক ভেবেচিন্তে শাওমির হাতটি যাওয়ের হাতে তুলে দেয়। বিয়ের পরে শাওমি রুমে বসে যাওয়ার জন্য ওয়েট করছিল। কিছুক্ষণ পর যাও অনেক ড্রিঙ্কস করে রুমে আসে, কারণ সে শাওমির বাবার কাছে নিজেকে প্রমাণ করতে চেয়েছিল। তারপরে শাওমি তাকে সামলাতে শুরু করে। তখন সে তার মাকে ফোন করে, যারা কিনা তখন শাওমির বাবা মার সঙ্গে বসেছিলেন। যাওয়ের মা কলটি রিসিভ করে লাউড স্পিকারে দেন। যাও তখন উল্টাপাল্টা কথা বলছিল, আর বড়রা তারা সবাই যাওয়ের এসব কথা শুনে হাসছিলেন। শাওমি যাওকে এত কিউট ভাবে হাসতে দেখে তারও খুবই হাসি পায়। কিন্তু তারপর যাও বেশি কিছু বলার আগে শাওমি কলটি কেটে দেয়। আর তাদের এই বিবাহিত জীবন দেখিয়ে আমাদের এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।